নিখোঁজ শেষে বাড়ির অন্য অংশে আয়োজন করা হয়েছে অতিথি আপ্যায়ন। খাবারের টেবিলে রয়েছে বিভিন্ন ধরনের বাঙালি খাবার, বিরিয়ানি, রেজালা, কাবাব এবং মিষ্টি। খাবারের সুবাস যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে। অতিথিদের মধ্যে ছিল এক ধরনের আনন্দমুখর কোলাহল, যেন তারা বিয়ের এই দিনটিকে একসাথে উপভোগ করতে চায়। অবশ্যই দিনটি হয়ে থাকলো তাদের জীবনের অধ্যায়ে এক নতুন অধ্যায়, এক নতুন জীবন সূচনা। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে এয়ারপোর্টের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মিশাত। একটু আগে সে খবর পেয়েছে কিছুক্ষণের মধ্যে আদ্রিকাদের ফ্লাইট ল্যান্ড করবে। আসলে নয়নতারার বিয়ের পর তারা আরও কিছুদিন আমেরিকায় থাকতে চাইলেও রামেসার কলেজ, আয়ানের অফিস এবং অন্যান্য কাজের জন্য তাদেরকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে। অনিমা চৌধুরীর বারবার অনুরোধ করার পরেও কাজ হয়নি। নয়নতারার বৌভাতের পরের দিনে তারা রওনা দিয়েছে। আসার সময় আহান, সাজ্জিদ আর নয়নতারাকে দাওয়াত দিয়ে এসেছে। অনিমা চৌধুরী খুবই মন খারাপ, কারণ তারা এত তাড়াতাড়ি চলে এসেছে। কিন্তু কিছু করার নেই, আয়নের অফিসের সমস্ত কাজ আটকে রয়েছে। এমনকি আদ্রিকা রাবেয়া বেগমের বাড়িতে মন টানছিল। এর জন্য বিয়ের পরেই তারা আর দেরি করেনি। হঠাৎ করে মিশাত আদ্রিকাদের ফিরে আসার খবর পেয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এয়ারপোর্টে এসে গেছে তাদেরকে রিসিভ করার জন্য। এমনিতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটু পরেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখা গেল তাদের সবাইকে। মিশাত উৎফুল্ল হয়ে এগিয়ে গেল তাদের দিকে। এতদিন পর প্রাণপ্রিয় বান্ধবী আদ্রিকাকে দেখে চিল্লিয়ে জড়িয়ে ধরল। রাবেয়া বেগম ও আজিজ চৌধুরী একটু ভয় পেলেন আর মিশাতের তুফানের ন্যায় আগমনের। মিশাতের হঠাৎ আক্রমণে আদ্রিকা হকচকিয়ে গেল। আজিম চৌধুরী বলে উঠলেন, বাবারে বাবা, এ তো মেয়ে নয়, আগুনের গোলা। এত জোরে কেউ চেঁচায়? মিশাত হুঁশ ফিরে পেয়ে ঘাড় চুলকিয়ে পড়ল, আসলে আঙ্কেল অনেকদিন পর দেখেছি তো আমার বেস্টিকে, এজন্য আটকে রাখতে পারিনি। হে হে। রামিসা আয়নের পেছন থেকে উঁকি মেরে বলল। এই যে, কেমন আছো মিশাত আপু? মিশাত আর এক দফা চেঁচিয়ে উঠল। আরে তোমাকে তো দেখতেই পাইনি, এসো একটু জড়িয়ে ধরি। বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরল। আয়ান অবাক হয়ে বলল, সে কি, এই বিচ্ছু দুটোর চেনা পরিচিতি কবে হলো? রামিসা, তোর সাথে কবে মিশাতের এত বনিবনা হলো? রামিসা মিশাতকে চোখ মেরে বলল। অ্যাকচুয়ালি এটা আমাদের পার্সোনাল ব্যাপার। মিশাত বলল, ঠিকই বলেছো। আর এমনিতেও আশেপাশে কখন কি হয়ে যায় সেটা তো কেউ বুঝতেও পারে না। হিমেল বলে উঠল। আয়ান, হ্যাঁ, আমার মনে হয় এটা আগের জন্মে যমজ বোন ছিল, হয়তোবা এই জন্মেও ছিল, কিন্তু মেলাতে হারিয়ে গিয়ে দুজনের বিচ্ছেদ হয়েছে। সবাই হেসে উঠল। রামিসা মুখ কুঁকছে হিমেলের দিকে তাকালো। ফালতু লোক একটা, আমার সব বিষয়েই তাকে নাক গলাতে হয়। আদ্রিকা ও এই বিষয়ে জানতে না, সেও অবাক হয়ে বলল। তাই তো, এই তোদের দুজনের কবে দেখা সাক্ষাৎ হলো রে মিশাত? মিশাত একটু ভাব নিয়ে বলল, দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। আর সেটা তোমাদের না জানলেও চলবে। আদ্রিকা চোখ পাকালো। রাবেয়া বেগম বলে উঠলেন, তোমাদের জোরাজুরি শেষ হলে এবার আমরা বাড়িতে যাই। যা বৃষ্টি শুরু হয়েছে, বাড়িতে পৌঁছাতে না পারলে তো ভিজে যাব। আয়ান বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। আকাশটাও খুব একটা ভালো নয়, মনে হচ্ছে ভালোই বৃষ্টি আসবে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া ভালো। মিশাত আদ্রিকার হাত থেকে ব্যাগ নিয়ে বলল, হ্যাঁ সেই ভালো, চলুন সবাই, আমি গাড়ি এনেছি। কি ব্যাপার বলো তো রামিসা, তুমি এই কয়দিনে আমাকে একটু সময় দাওনি, বিষয়টা কি ঠিক হলো? রাজীব, তুমি এমন করছো কেন বলো তো? তুমি তো খুব ভালো করেই জানো এই কয়েকদিন ভাবি সবসময় আমার সাথেই থাকতো। একটুও যদি টের পেত তাহলে কি হতো? আর তাছাড়া এই কয়েকদিন বিয়ের অনুষ্ঠান অনেক ব্যস্ত ছিলাম, একটু আগে বাড়িতে আসলাম। সে যাই হোক, তুমি কিন্তু কাল আমার সাথে দেখা করতে আসবে। কালকে? অসম্ভব, সম্ভব নয়, কালকে যাওয়া একদমই সম্ভব নয়। আমি কিছু শুনতে চাই না রামিসা, তুমি কাল আসবে মানে কালই আসবে। আমি সিটি পার্কে অপেক্ষা করব। বাই। আরে আরে শোনো। রাজীবের কথা না শুনে কল কেটে দিল।
রামিসা বিরক্তিতে শ্বাস ফেলে বিছানায় ধপ করে বসে পড়ল। তার মাথায় এখন কিছুই ঢুকছে না। কী করা উচিত, কী করলে ঠিক হবে, কিছু বুঝতে পারছে না সে। রামিসার সাথে রাজীবের রিলেশনশিপের প্রথম কয়েকদিন খুব ঠিকঠাক চললেও সম্প্রতি তাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছে। সত্যি বলতে রাজীবের ভালোবাসাটা এখন রামিসার কাছে কেমন যেন মিথ্যা মনে হয়। আগে তো এমন হতো না। এখন হওয়ার কারণ কি? এখন এমন হওয়ার কারণ কি? কাল কি অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হবে সেই চিন্তা করতে করতে রামিসা বিছানায় শুয়ে পড়ল। ক্লান্তিতে চোখটা লেগে আসলে রামিসা ধীরে ধীরে যখন চোখ বন্ধ করে তখনই চোখের সামনে ভেসে ওঠে হিমেলের হুমকি স্বরূপ সেই কঠোর বাক্যখানি। রাজীবের সাথে যেন আর কথা বলতে না দেখে। ফট করে রামিসার চোখ খুলে গেল। এখন মাথায় আর এক ভাবনা ঘুরতে লাগলো। এই লোক কেন রাজীবের সাথে তাকে কথা বলতে বারণ করেছে? ওই দিন কেন হিমেল এই রকম আচরণ করলো তার সাথে? হিমেল তো তার কখনো খারাপ চাইবে না বলে মনে হয় না, আবার চাইতেও পারে, বলা যায় না। ওই দিন ওই লোকটা এমন করে কেন রেগে গেল? রাজীবকে সে চিনলই বা কী করে? রামিসা পরবর্তীতে নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হয়। আশ্চর্য, এখন ওই লোকটার চিকার বাপের কথা সে কেন ভাবছে? সে যা খুশি তাই বলুক, তার কথায় সে শুনবে কেন? আজব ব্যাপার। এদিকে মাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে বিছানার উপর গভীরভাবে চিন্তায় মগ্ন থাকে আদ্রিকাকে দেখে ভ্রু কুঁকসে ফেলল আয়ান। এর আবার কী হলো? আয়ান একটু দুষ্টু হেসে তোয়ালেটের ঠিক জায়গায় রেখে ভাবনায় থাকা আদ্রিকার কোলে ধূপ করে মাথা রেখে শুয়ে পড়ে। আদ্রিকা প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে আয়ানকে দেখে মুচকি হাসে। আয়ান বলে, মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, মাথাটা ব্যথা করছে। আদ্রিকা যত্ন সহকারে আয়নের মাথায় হাত রেখে মালিশ করতে থাকে। আদ্রিকার হাতের এই মালিশ আয়নের প্রথম থেকেই পছন্দ। সেই প্রথম দিন ধমক দিয়ে তার কাছে নিজের মাথা মালিশ করে নিয়েছিল, তখন থেকেই আদ্রিকার হাতের মালিশ আয়নের খুব পছন্দ। আয়ান আবেশে চোখ বন্ধ করে রাখে। আদ্রিকা আবারও ডুবে যায় তার গভীর ভাবনায়। এবার আয়ান চোখ বন্ধ রেখে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? কই কিছু না, কিছু হয়নি। আয়ান মুচকি হেসে বলল। কিছুক্ষণ চুপ থেকে আদ্রিকা বলে ওঠে, আপনাকে একটা কথা জানাতে চাই, ভুল বুঝবেন না তো? আয়ান আদ্রিকার কোল থেকে মাথা উঠিয়ে আদ্রিকার সামনে বসে। এরপর দু হাত দিয়ে আদ্রিকার গাল ধরে বলে। আদ্রিকা বলে, আসলে বিষয়টা রামিসাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি। আয়ান সন্ধিয়ান কণ্ঠে বলে, আসলে বিষয়টা কীরকম আমি জানি না, শুধু সন্দেহ মনে হচ্ছে আর কি। ও হয়তো কোনো কিছু একটা নিয়ে খুব টেনশনে আছে। আর গতকালও যখন আমার সাথে লাগেজ গোছাচ্ছিল হঠাৎ রামিসা বাথরুমে যায়, তখন ওর ফোনে একটা মেসেজ আসে। ফোনটা আমার সামনেই ছিল, তাই চোখ পড়ে যায়। কেউ একজন মেসেজ করে বলেছিল যে আমাকে কল দাও প্লিজ, আই মিস ইউ, এরকম কিছু ছিল। আয়ান মনোযোগ দিয়ে শুনছে। আদ্রিকা একটু থেমে আবারও বলল, বলা ঠিক হবে কিনা জানি না, রামিসা হয়তো বা কোনো রিলেশনে আছে। আয়ান অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিকার দিকে আর জিজ্ঞেস করল। আদ্রিকা আবারও বলল, আজ হিমেল যাওয়ার আগে আমাকে বলে গেল আমি যেন রামিসার দিকে ঠিকঠাক নজর রাখি। আমি ওকে কারণ জিজ্ঞেস করলে ও বলল যে সেটা নাকি ও আপনাকে পরে জানাবে। এবার আয়ানও একটু চিন্তায় পড়ে গেল। রামিসা কি কোনো কিছুতে জড়িয়ে গেছে? মনে মনে হিমেলের সাথে বিষয়টা নিয়ে আলাপ করার সিদ্ধান্ত নিল আয়ান। যা বলবে তাড়াতাড়ি বলো রাজীব, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। যেটা বললাম সেইটা মনে রেখো। রামিসা এবার চেতে উঠে বলল, অসম্ভব রাজীব, এটা একদমই সম্ভব নয়। মম ড্যাড তো দূরের কথা, ভাইয়েই আমাকে কখনো অ্যালাউ করবে না। রাজীবের এবার রামিসার গলাটা টিপে ধরতে ইচ্ছা করলো। মেয়েটা খুব বেশি পরিবারপ্রেমী, কিন্তু এটা সোনা ডিম পাড়া মুরগি, কোনোভাবে হাতছাড়া করা যাবে না। রেগে গেলে তো হেরে গেল। এক রাতের জন্য হলেও একে তার চাই। বন্ধুদের সাথে পাখির কথা বলে রাজীব কাল রাতে রামিসাকে ঢাকায় আর একটু বাইরে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু রামিসা ঢাকার বাইরে অত রাতে যেতে নারাজ। তবে রাজীবকে যেভাবেই হোক তাকে নিয়ে যেতে হবে।
সে তার বন্ধুদের অনেক বড় মুখ করে বলে এসেছে। এই ভেবে রাজীব চোখ বন্ধ করে নিজে কন্ট্রোল করলো রাগটা, আর আদর ও শান্ত সুরে বলল, জান, এমন করছো কেন? একটাই রাতেরই তো ব্যাপার। তুমি কি আমায় ভালোবাসো না? আমার উপরে ভরসা নেই তোমার? রামিসা বিরক্তি নিয়ে বলল, বিষয়টা বিশ্বাস অবিশ্বাসের নয় রাজীব, কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমাকে একা একা কোনোভাবেই শহর থেকে এত দূরে যেতে দেবেন না, তার উপর আবার রাতে থাকতে হবে। আরে ভাইয়া কখনো আমার সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা অ্যালাউ করেনি, সেখানে ঢাকার বাইরে যাওয়া নিয়ে ভাবাটা জাস্ট বোকামি। রাজীব এবার ঢং করে বলল, বুঝেছি, তুমি আমায় ভালোবাসো না, আমার উপরে বিশ্বাস নেই তোমার, এই কারণেই এমন করছো। থাক, কি আর করার, আমারই দোষ। তবে ভালোবাসতে পারিনি, বিশ্বাস অর্জন করতে পারিনি। রামিসা এবার কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা ওকে ওকে ফাইন, আমি চেষ্টা করব। রাজীব খুশি হয়ে বলল, সত্যি? হুম, দেখা যাক, চেষ্টা করব। বলেই রামিসা মুখ গোমড়া করে বসে রইল বেঞ্চে। রাজীব ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলল, মুরগি ফাঁদে পা দিয়েছে। রামিসা যখন ক্লাস 6-এ পড়তো তখন থেকেই তার একটা প্রাণের বান্ধবী আছে, তার নাম হলো মণি। আজ এত বছর পরেও একে অপরের বন্ধুত্ব খুব ভালো। তাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ড বললেও কম হয়ে যাবে। অনেকে তো বলে তারা মনে হয় আগের জন্মে যমজ বোন ছিল। তাদের বন্ধুত্ব রক্ষার্থে কখনো তারা আলাদা হতে চায়নি। এই কারণেই এসএসসির পাশের পরে একই কলেজে ভর্তি হয়। তবে রাজীবের সাথে রামিসার রিলেশনটা মণি মেনে নিতে পারে না। প্রথম থেকেই মণি রাজীবকে দু চোখে সহ্য করতে পারে না। মনির মতে রাজীব একটা লেজ কাটা কুকুর। এই কারণে রাজীবের বিষয়ে কোনো কথা রামিসা মনিকে বলতে পারে না। কিন্তু আজ সে বাধ্য হয়ে মনিকে কল করলো। কিন্তু কল ধরার সাথে সাথে রামিসা একটা ঝড়ের সম্মুখীন হলো। রামিসা একটু আমতা আমতা করে বলল, আসলে একটু কাজ ছিল তো। আচ্ছা শোন, একটা কথা ছিল তোর সাথে। আয়ান একটু আগেভাগেই আজ অফিস থেকে বাড়িতে ফিরে আসলো। কারণ আজ সে আদ্রিকাকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা দিয়েছে। আদ্রিকা কিছু কসমেটিক্স কিনতে হবে। আদ্রিকাও সুন্দর একটা শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছে। আয়ান নিচে থেকে হাঁক ছুড়ল, কি হলো বউ? কি করছো এতক্ষণ ধরে? তাড়াতাড়ি এসো, তুমি এমনিতেই অনেক সুন্দর, অত সাজগোজ করতে লাগবে না। আদ্রিকা শাড়ি কুচি ঠিক করছিল। আয়ানের এমন আদুরের ডাক শুনে সে ভ্রু কুঁকছে পিড়পিড় করে বলল। আদ্রিকা কুচি ঠিক করতে করতে ঘর থেকে বের হয়ে এলো। বলা যায় না, বেশি দেরি করলে এই লোক কখন আবার জান সোনা বলে ডাকা শুরু করে দেয়। আদ্রিকাকে নিচে নামতে দেখে আয়ান এক হাত বুকের বাঁ পাশে রেখে ক্রাশ খাওয়ার ভাবের মতো বলল। হাই মার ডালা। এটা দেখে আদ্রিকা মুখ কুঁকছে বলল, আপনি আজকাল খুব বেশি ঢং করছেন। এত ঢং কই থেকে আসছে আপনার বলুন তো? আয়ান বুকের বাঁ দিকে হাত রেখেই বলল। এখান থেকে বেবি। আদ্রিকা মুখ ভাঙচালো। রামিসা ভয়ে ঢোক গিলল। এতক্ষণ ধরে সে ফোনে গড়গড় করে মনিকে রাজীবের সব কথা বলে দিয়েছে। মনির সামনে গিয়ে এসব বললে সে নিখাত রেলোপাতারি থাপ্পড় দিত। তাই ফোনে বলাটাই সে নিরাপদ মনে করেছে। কিন্তু এখন ফোনে মনির রাগে ফুসফুস করাটা শুনতে পাচ্ছে রামিসা, যেটা তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। 2 মিনিট হয়েছে সে বলা শেষ করে কানে ফোন ধরে আছে, কিন্তু মনি তখন থেকে চুপ করে আছে। মনির এই নীরবতা যেন আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, সেটা খুব ভালো করেই টের পাচ্ছে রামিসা। দ্বিতীয়বারের মতন ঢোক গিলে রামিসা আস্তে করে বলল। হ্যালো মনি, কিছু বলছিস না কেন? মনি শান্ত স্বরে খোঁচা দিয়ে বলল, আহা, আমার কিছুই বলার নেই। আমার কথা তুই গত 1 বছর ধরে শুনছিস না। ওই কুত্তার কাছেই যা তুই। আমার কথা শুনে করবি কি? যা খুশি তাই কর। গো টু দ্য হেল। বলেই ফট করে কল কেটে দিল মনি। রামিসা হ্যালো বলতে গিয়েও পারল না। ফোনটা কান থেকে নামিয়ে রামিসা একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে মনির এমন ঠান্ডা রিয়াকশনে সে অবাক হয়ে গিয়েছে। সে তো ভেবেছিল যে মনি ফোনের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দেবে। যাই হোক,
এখন তাকে কালকে রাতের জন্য প্ল্যান করতে হবে। যেহেতু তার শেষ ভরসা মনি কোনো সাহায্য করলো না, সেহেতু তাকে এখন সেটা করতে হবে যেটা করতে চাচ্ছিল না। হ্যাঁ, তাকে কাল রাতে বাড়ি থেকে পালিয়ে রাজীবের সাথে যেতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। উফ, আপনি কি শুরু করেছেন বলুন তো? যা পাচ্ছেন তাই তুলে নিচ্ছেন, হচ্ছেটা কি? আদ্রিকার বলার মধ্যেই আয়ানের একটা লাল রঙের গ্রাউন্ডের নিয়ে হাতে উল্টে পাল্টে দেখে নিল। আদ্রিকা আবারও বলল, আবার লাল? একটু আগেই না ওইখানের শাড়ি থেকে একটা লাল রঙের টপস নিলেন। আদ্রিকার বকবকানি পাত্তা না দিয়ে আয়ান ইউটার্ন মেরে আবার শাড়ির সাইডে গেল। শপিং মলে ঢোকার পর থেকে আদ্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছে আয়ান। সে রীতিমতো শপিং মলের ফিমেল সাইডে এসে যা পাচ্ছে সব তুলে নিচ্ছে। শাড়ি, টপস, গাউন কিছুই বাদ রাখেনি সে। আদ্রিকাকেও কথা বলতে দিচ্ছে না। আরে আদ্রিকা তো কসমেটিক্স কিনতে এসেছে। সে যদি জানতো এই লোক এখানে এসে এমন পাগলামো শুরু করবে, তাহলে সে একাই আসতো। আদ্রিকা অবাক হয়ে যাচ্ছে তার এমন ভাব দেখে। এতগুলো জামা কাপড় কে পরবে ভাই? আয়ানকে তখন থেকে থামানোর চেষ্টা করছে আদ্রিকা, কিন্তু সে বরাবরই ব্যর্থ। আয়ানের মতে লেটেস্ট সব জামা কাপড় সে আদ্রিকার জন্য নেবে। সে আদ্রিকার জন্য নেবে। তাদের পছন্দ হওয়া জামা কাপড় বহন করতে করতে শপিং মলে কর্মচারীরা রীতিমতো বিরক্ত হয়ে গেছে। আয়নের পিছু পিছু ঘোরা কয়েকজন ফিমেল স্টাফ ক্লান্ত হয়ে আদ্রিকার দিকে অসহায় চোখে তাকালো। আদ্রিকা একটা মেকি হাসি দেয়। আয়ান যখন আদ্রিকার জন্য চতুর্থবারের মতো শাড়ি পছন্দ করতে ব্যস্ত, তখন আদ্রিকা আয়নের পাশে এসে বলে, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি ফুটপাতে বসে জামা কাপড়ের দোকান দেওয়ার কথা ভাবছেন? এতগুলো কাপড় কাকে পরাবেন আপনি? আয়ান এমনভাবে তাকালো, আদ্রিকা তার কাছে যেন তার জানটা চেয়ে নিয়েছে। অবাক হয়ে বলল, কে আবার পড়বে? তুমি পড়বে? শোনো, আমি আমার বউকে এক এক দিন এক এক রূপে দেখতে চাই। তুমি এসব পরে আমার সামনে ঘুরঘুর করবে আর বারবার মরে যাব সেই মুগ্ধতায়। আদ্রিকা তো মনে মনে বলল, হ্যাঁ হয়েছে, আমার ঠেকা পড়েছে না যে আমি এইসব জামা কাপড় পরে সেজে আপনার সামনে ঘুরঘুর করব, আর আপনি পাগল হয়ে গত পরশুর মতো আমাকে তুলে বিছানায় আছাড় মারবেন। নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো এমন বোকামি আমি জীবনে আর করব না। কিন্তু আয়ানের সামনে অসহায় কণ্ঠে সে বলল, তাই বলে এত গোটা শপিং মলই তো উঠিয়ে নিয়ে যাবেন মনে হচ্ছে। আপনি কি এই বছরে আর শপিং করবেন না বলে পণ করেছেন? টাকা বেশি হয়ে গেছে আপনার? আদ্রিকার প্রশ্নের জবাব না দিয়ে একটু বাঁ পাশে শাড়ি করে সাজিয়ে রাখা রং বেরঙের নাইটিগুলোর দিকে তাকিয়ে আয়ান আদ্রিকার কানের কাছে গিয়ে বলল, হুম, ইয়ে বউ, তোমার জন্য একটা নাইটি নেবে নাকি? আদ্রিকার চোখ বড় করে তাকাতেই আয়ান বলল, না মানে দেখতাম আর কি, ওটা পরে তোমায় কতটা হট লাগে। যদিও তোমায় টপস পরলে অনেক হট লাগে, তাও একটু। এরপর আদ্রিকা অগ্নিঝরা চোখে কটমট করে তাকালো আয়ানের দিকে। সেটা তোয়াক্কা না করেই আয়ান উৎফুল্ল কণ্ঠে আবারও বলে উঠল, তবে হ্যাঁ বউ, তুমি যখন গোসল শেষে তোয়ালে পরে বের হও তখন তোমাকে অনেক বেশি হট লাগে। এতটাই হট লাগে যে আমার ইচ্ছে করে তোমার আবার গোসলের বন্দোবস্ত করে। এবার আদ্রিকা নিতে না পেরে হুড়মুড় করে বাঁ হাতে আয়ানের ঘাড়ে রেখে ভর দিয়ে ডান হাতে আয়ানের মুখ চেপে ধরে চাপা স্বরে বলে উঠল, চুপ করুন অসভ্য নির্লজ্জ ঠোঁটকাটা মানব, একদম চুপ। এই পাবলিক প্লেসে আর একটা লাগাম ছাড়া কথা বললে আমি আপনার মুখে করলার রস ঢেলে ঠোঁটে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেব বলে দিলাম। বউয়ের ভয়ানক ভঙ্গি পেয়ে আয়ন একদম চুপসে গেছে। বাপ রে বাপ, তার বউর কত ভয়ানক একটা হুমকি! ঠোঁটে নাকি আগুন ধরিয়ে দেবে। আদ্রিকার কোনো হুমকিতেই আয়ন ভয় না পেলেও ঠোঁটে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিতে সে ভয় পেয়ে নেতিয়ে গেছে। কারণ ঠোঁটে আগুন ধরিয়ে দিলে সে তার বউকে চুমু খাবে কিভাবে? ইহা অন্তত গুরুত্বপূর্ণ একটি কাজ। ইহা ছাড়া তার জীবন জৈবন সবই বৃথা। বউকে চুমু খাওয়া আর ঠোঁটটা বাঁচাতে তখন থেকে আয়ান ভদ্র ছেলের মতো আদ্রিকার পেছনে পেছনে চুপচাপ ঘুরছে।
আর আদ্রিকা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছে। আদ্রিকা কসমেটিকের দোকানে ঢোকার আগে আদেশের সুরে আয়নকে বলল, আপনি এর মধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছেন, হয়তোবা 20-30 হাজার টাকা পার হয়ে গেছে। তাই কসমেটিক্স কেনার সময় আপনি খবরদার একটা কথাও বলবেন না। আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিনবো। আয়ন ভদ্র বাচ্চার মতো ঠোঁটে আঙুল রেখে মাথা দোলালো, যার অর্থ সে কথা বলবে না, যেভাবেই হোক ঠোঁটটা তো বাঁচাতে হবে। প্রায় 10 মিনিট আয়ন চুপ থাকায় সব কিছু ঠিকঠাক থাকলেও আদ্রিকা যখন লিপস্টিক পছন্দ করছিল তখন আয়ন মিনমিন করে টেনে পড়ল। বউ, একটা কথা বলি। ড্রাগন ফলের কালারের লিপস্টিকটা আদ্রিকার অনেক দিন ধরেই খুঁজছিল। এই দোকানে এই কালার লিপস্টিকটা পেয়ে আদ্রিকা খুবই খুশি। খুশির জোরে আদ্রিকা ভুলেই গেল আয়নের কথা বলা মানেই অসভ্যতা আমি গোডাউন। তাই হুঁশ হারিয়ে আয়নকে খুশি মনে বলে উঠল। বলুন। আয়ন যেন খুব খুশি হলো, খুশি মনে উৎফুল্ল গদগদ হয়ে আদ্রিকাকে বলল, আচ্ছা বউ, শুনেছি এখন লিপস্টিক নাকি চকলেট ফ্লেভারের পাওয়া যায়, যেটা থেকে একদম আসল চকলেটের ঘ্রাণ আসে। আদ্রিকা লিপস্টিকগুলো নেড়েচেড়ে দেখতে দেখতে জবাব দিল। হ্যাঁ যায় তো, অনেক ফ্লেভারই পাওয়া যায়। আয়ান বলল, বাহ বাহ, গ্রেট। তাহলে তুমি চটপট চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারের কয়েকটা লিপস্টিক নিয়ে নাও তো। আদ্রিকা আবার ভ্রু কুঁকচে বলল। কেন? আয়ান গুরুতর ভঙ্গিতে বলল, আমি আসলে জিনিসটা চেখে দেখতে চাই, বুঝলে। যদিও তোমার ঠোঁট আমার কাছে এমনিতেই চকলেটের মতো লাগে, তাও সেই ঠোঁটে চুমু খাওয়ার সময় একদম আসল চকলেটের ফ্লেভার পেলে মন্দ হয় না। আদ্রিকা অসহায় চোখে তাকালো আয়ান নামক মানুষটির দিকে। তার একবার ইচ্ছা করলো নিজের ঠোঁটে আগুন লাগাতে। এই লোককে নিয়ে সে কোথায় যাবে? এত কিছু বলার পরেও আবার উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। এদিকে আয়নের কোনো হেলদোল নেই। সে দিব্যি মাথা উঁচিয়ে চকলেট ফ্লেভারে বেস্ট লিপস্টিকটা খুঁজছে। আয়নের এমন ইনোসেন্ট ভাব দেখে আদ্রিকাও আর কিছু বলতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে চকলেট, স্ট্রবেরি আর অরেঞ্জ ফ্লেভারের 3টে লিপস্টিক নিয়ে নিল। তাকে অরেঞ্জ ফ্লেভার নিতে দেখে আয়ন তো মহা খুশি। খুশিতে সে বলে উঠল, বাহ, এই ফ্লেভারও আছে, নাইস ওয়ান। শপিং শেষে আয়ন আর আদ্রিকা মাত্রই লিফটের কাছে আসছে। এরই মধ্যে আয়ন বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আদ্রিকার সাথে আলোচনা করছে। আয়ন আর আদ্রিকা কথা বলার মাঝে হঠাৎ আদ্রিকা থমকে দাঁড়ালো। তার চোখ স্থির হয়ে সামনের দিকে স্থির রইল। আয়ন আদ্রিকার এমন থমকে যাওয়া দেখে বলে উঠল, কি হলো বউ, কি হয়েছে তো? আদ্রিকার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আয়ানও কথা বলা বন্ধ হয়ে গেল। মস্তিষ্কে কাজ করা বন্ধ হয়ে গেল। সামনে ঈশানের বাহু জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ফারজানা। আজ এতগুলো দিন পর এভাবে এখানে ফারজানাকে আশা করেনি আয়ান আর আদ্রিকা। একে অপরকে আচমকা আগমনে চারজনে স্তব্ধ। সবচেয়ে বেশি স্তব্ধ আদ্রিকা। আজ এতদিন পর আবারও সে অতীতগুলো মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল তার। আয়নের অসম্মতিতে বিয়ে, বাসরাতে ঘরে বাইরে কাটানো, আয়নের অবহেলা, ফারজানার করা অপমান, সব কিছু সাদা কালো স্মৃতিতে মস্তিষ্কে ভেসে উঠছে আদ্রিকার। আয়ন হতভম্ব হয়ে ফারজানা থেকে চোখ ফিরিয়ে অসহায় চোখে আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকা আয়নের দিকে তাকিয়ে আয়নের তাকানো ভাব দেখে একটু ফিসলে হাসলো, যার অর্থ সে একদম ঠিক আছে। ফারজানার সাথে কথা বলার তো দূরের কথা, তার মুখোমুখি হওয়ারও কোনো ইচ্ছা নেই আয়নের। সে শক্ত করে আদ্রিকার হাত ধরে এগোতে থাকে। আদ্রিকাও বিলুপ্ত হাঁটতে থাকে। তাদের একে ফারজানাকে পার করার সময় হঠাৎ ফারজানা তাচ্ছিল্য করে বলে, আজকাল মানুষ সেকেন্ড হ্যান্ড ইউজ করেও ভালোই সুখী থাকতে পারছে, তাই না ঈশান? ঈশানও হেসে বলে। এই রকম জঘন্য নোংরা সম্বোধন শুনে আয়ান থমকে দাঁড়ায়, কিন্তু পিছু ঘুরে না। চোয়াল শক্ত হয়ে আসে, মস্তিষ্কে আগুন জ্বলতে থাকে তার। আজ ফারজানা মেয়ে না হলে আয়ান তার মুখ ভেঙে দিত। এখনও সে অনেক কিছু বলতে পারত, কিন্তু ফারজানার সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে তার। আয়ান হঠাৎ খেয়াল করলো তার হাত মুঠোয় থাকা আদ্রিকার হাতের বাঁধন আগলা হয়ে যাচ্ছে। কোনো কিছু বোঝা ওঠার আগেই আদ্রিকা আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে ফারজানার দিকে ঘুরে দাঁড়ায়।
আয়ানও আদ্রিকারকে অনুসরণ করে পিছনে ঘুরে। আদ্রিকার মুখভঙ্গি দেখে অবাক হয় আয়ান। সে কখনো আগে এমন কঠোর চেহারা মুখোমুখি হয়নি। আয়ান যখন অবাক হয়ে আদ্রিকার দিকে তাকায়, তখন আদ্রিকা কঠোর চাউনিতে ফারজানা ও ঈশান একটু ভ্রুকুক চায়। ঈশান একটু ব্যঙ্গ করে বলল, বলেই ঈশান আর ফারজানা একসাথে হেসে উঠল। তাদের হেসে উঠতে দেরি, আদ্রিকার তেড়ে এসে ঈশানের গালে চড় মারতে দেরি হলো না। আদ্রিকার নরম হাতে এত শক্ত একটা চড় খেয়ে ঈশানের মাথা ঘোরার মতো অবস্থা। গালে হাত রেখে সে অবাক হয়ে তাকায় আদ্রিকার দিকে। আয়ানও অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। আদ্রিকার চড় মারতেও জানে। আদ্রিকার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে তো পারলে ঈশানকে কেটে টুকরো টুকরো করে পদ্মা নদীতে ভাসিয়ে রাখার ক্ষমতা রাখে। ফারজানা রেগে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! বলেই আদ্রিকাকে থাপ্পড় মারার পাল্টা হাত ওঠাতেই আদ্রিকা খপ করে তার হাতটা ধরে ঘুরিয়ে ফারজানার পিঠে মুছতে ধরল। ফারজানা ব্যথায় কুকিয়ে উঠল। আদ্রিকা শক্ত চোখে তাকায় ফারজানার দিকে। ফারজানা এবার মনে হলো সে স্বপ্ন দেখছে। এসে কাকে দেখছে? এই আদ্রিকা? এটা সেই আদ্রিকা যে তার ভয়ে আগে থরথর করে কাঁপত? এটা কিভাবে সম্ভব? আদ্রিকা চোয়াল শক্ত করে ফারজানার হাতটা মুড়ে ধরে দাঁতের দাঁত চেপে বলল, আরেকটা অহেতুক ফালতু কথা বললে একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অনেক নাটক দেখেছি তোর। আরে তোর মতো 2 টাকার মেয়েকে ঝেঁটিয়ে বিদায় করা আমার বাম হাতের কেনে আঙুলের খেলা ছিল, বুঝলি? কি মনে করেছিলি আমাকে, হ্যাঁ? আদ্রিকার এমন আচরণে ফারজানা অবাক। তার জানা মতো তো আদ্রিকা খুব নম্র, সুশীল, নরম একটা মেয়ে ছিল। হঠাৎ করে সে এমন রণচণ্ডী রূপ কোথা থেকে পেল? আদ্রিকাকে দেখে এবার ফারজানাও আরও ভয় লাগতে শুরু করলো। আর আয়ান তো হাঁ করে তাকিয়ে রয়েছে। এটাই কি তা সেই মিষ্টি বউটা যার ঠোঁটে লিপস্টিক পরিয়ে সেই লিপস্টিক খাওয়ার কথা ভাবছিল? আদ্রিকা ফারজানার হাতটা আরেকটু শক্ত করে ধরে আবারও বলে উঠল, ওই দিনগুলোতে আমি ইচ্ছে করেই নীরব ছিলাম, ইচ্ছে করেই সব সহ্য করেছিলাম। কেন জানিস? ওই মানুষটার জন্য। আয়ানের দিকে আঙুল ইশারা করে। শুধুমাত্র ওই মানুষটার দিকে তাকিয়ে, ওই মানুষটার কথা ভেবে, ওই মানুষটার ভালোবাসার কথা ভেবে আমি চুপ করে সব সহ্য করে গিয়েছি। না হলে তোকে শায়েস্তা করাটা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ ছিল না। আমি ওনাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এই জন্য ওনার ভালোবাসাকেও সম্মান করি। উনি তো তোকে সত্যিই ভালোবাসতো। আর ঠিক এই কারণেই আমি তোকে ওই সময়গুলোতে কিছু বলিনি বা বলতে পারিনি। তোকে কিছু করলে উনি কষ্ট পেত, তাই ওনার কথা ভেবে সব কিছু সহ্য করে যেতাম। কিন্তু শেষে তুই কি করলি? ওনার সাথে প্রতারণা করলি, ঠকালি ওনাকে। শুধুমাত্র টাকার লোভে মিথ্যা ভালোবাসার নাটক করলি ওনার সাথে। আদ্রিকা শেষে এই কথাগুলো টনক নড়ল আয়ানের। তার মানে আদ্রিকা জানতো যে সে প্রতারিত হয়েছে? সব কিছু জানতো? কই, কখনো তো এসব বিষয় নিয়ে কথা তুলেনি, তাকে খোঁচা দেয়নি। আদ্রিকা ঝটপট করে ফারজানার হাতটা ছেড়ে ফারজানা থেকে সরে আসলো। তারপর তর্জনে উঁচিয়ে বলল, একটা কথা, তোদের এই নর্দমার ন্যায় ঘটে ঢুকিয়ে রাখ। পাপ বাপকেও ছাড়ে না, প্রকৃতি নিয়ম আছে। সেই অনুযায়ী তোরা তোদের পাপের শাস্তি ঠিকই সময় মতো পেয়ে যাবি। আমি বিশ্বাস করি এটা, তাই তোরা এভাবে উঠতে পারছিস। না হলে তোদেরকে উদাও করতেও আমার সময় লাগতো না, মাইন্ড ইট। আর আমি চাইলে তোদের শাস্তিও দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমাদের ভালো থাকা, সুখী থাকাটাই হবে তোদের জন্য সবচেয়ে বড় শাস্তি। তোর গায়ে হাত তুলতেও ঘৃণা লাগছে, না হলে 2 থাপ্পড় মারতাম। বলেই আদ্রিকা গটগট করে এসে আয়ানের পাশে দাঁড়িয়ে আয়ানের বাহু জড়িয়ে ধরে বলে, চলুন যাই, দেরি হয়ে যাচ্ছে। বলেই উল্টো দিকে পা বাড়ালো। আয়ানও পুতুলের ন্যায় আদ্রিকার সাথে পা মেলালো। কিন্তু তার বিস্ময়ে হতবাক হয়ে থাকা চোখ দুটো এখনও আদ্রিকাতেই আবদ্ধ। গাড়ির কাছে এসে আদ্রিকা গাড়িতে উঠতে গিয়েও আয়ানের চাউনি দেখে আর উঠল না। এভাবে কি দেখছেন? আয়ান একইভাবে বলল। আদ্রিকা ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি জানি, সব জানি। হিমেল আমাকে সব জানিয়েছিল। আয়ান, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে।
এই কারণে আপনার ভালোবাসাকেও অনেক সম্মান করি। বিশ্বাস করুন, আপনি যে ফারজানাকে ভালোবেসেছিলেন তাতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কারণ ওই ঘুরে ফিরে আপনার ভাগ্য তো এই আমারই নাম লেখা। ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। আমার রাগ কোথায় জানেন? আপনার সাথে ফারজানার করা প্রতারণায়।